অস্ত্রোপচার ছাড়াই বঙ্গবন্ধু মেডিকেল স্ট্রোকের সফল চিকিৎসা, স্বপ্ন দেখাচ্ছে চিকিৎসার নতুন। দৃষ্টিশক্তি হারিয়েও দমে যেতে নারাজ শাইম, এইচএসসিতে দারুণ ফলের পর চলছে উচ্চশিক্ষার প্রস্তুতি। সয়াবিনে এখন থেকে পাওয়া যাবে আরও বেশি প্রোটিন, 9 বছরের চেষ্টায় নতুন জাত উদ্ভাবন। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক বিশেষ আয়োজন আশার বাংলাদেশ। শুনছিলেন শিরোনামগুলো, আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। শুরুতেই আমি জানিয়ে দেব যে আজকে আমরা একটা নতুন ধরনের চিকিৎসার কথা আমাদের সঙ্গে, এই জন্য আমরা জানি যে নতুন ধরনের এই চিকিৎসার মাধ্যমে স্ট্রোকের কারণে যে ব্যবস্থা হয় সেটা অস্ত্রোপচার ছাড়াই চিকিৎসা হবে। আর একই সঙ্গে আমরা আরও জানব একজন সফল দৃষ্টি প্রতিবন্ধীর কথা এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আমাদের দেশে কী কী সুযোগ সুবিধা আছে সেসব নিয়ে আলোচনা করবার জন্য বারডোর নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইদুল হক আমাদের সঙ্গে আছেন ডিসেবল চাইল্ডের নির্বাহী পরিচালক নাসরিন জাহান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলাম শিক্ষার শিক্ষার্থী মোহাম্মদ হাবিবুর রহমান। আমরা প্রথমেই দেখব একটি অস্ত্রোপচার ছাড়াই স্ট্রোকের সফল চিকিৎসা কিভাবে হচ্ছে, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে সফলভাবে হয়েছে। দেখে চিকিৎসকরা এই প্রথম এই পদ্ধতি প্রয়োগের মাধ্যমে স্ট্রোকের চিকিৎসার সাফল্য পেয়েছেন। উচ্চ রক্তচাপ বা এ ধরনের নানা কারণে মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে যাওয়া বা ধমনী ছিঁড়ে যাওয়ার মতো ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। এর কারণে রোগীর মৃত্যু যেমন হতে পারে, তেমনি বেঁচে গেলেও রোগীর শরীরের কোনো অংশ অবশ হয়ে যেতে পারে। এতদিন পর্যন্ত দেশে মস্তিষ্কে রক্তক্ষরণের চিকিৎসা সার্জারির মধ্যে সীমাবদ্ধ ছিল। সম্প্রতি এক্ষেত্রে যুক্ত হলো নতুন এক পদ্ধতি। এটা হলো মাথার ভিতর রক্তশিরা, এটা অ্যান্টিরিয়র কমিউনিকেটিং আর্টারি। ইন্টারভেনশন নিউরোলজিস্ট ওনারা রক্তশিরার ভিতর দিয়ে এই যে অ্যাবনর্মাল যে ভালনারেবল পার্টটা ছিল রক্তশিরার, যেটা যে কোনো সময় রাপচারে রক্তক্ষরণ হতে পারে, এটার ভিতর কয়েলিং করে দিয়েছে। আগে যেটা করা হতো, আপনার এই অ্যাবনর্মাল পার্টটাকে পুরা ব্রেনের স্কাল খুলে অপারেশন করে এই জায়গাটা ক্লিপিং করে দিতে হতো। এখন তার ব্রেনে কোনো ব্রেন খোলা অপারেশন করার কিছু না, স্টেন্টের মাধ্যমে তারা ক্যাথেটারের মাধ্যমে তারা ওই জায়গাটা কয়েলিং করে দিয়ে ওইটাকে প্যাটার্ন করে দিচ্ছে। বিশ্বের উন্নত দেশগুলোতে আরো 40 বছর আগে থেকেই এই প্রক্রিয়া চিকিৎসা শুরু হলেও বাংলাদেশে এটি একেবারেই নতুন। এই অপারেশনেই বাইরে করেন, ইন্ডিয়াতে করেন, পাশাপাশি কান্ট্রি সবচেয়ে কম খরচে যেখানে হয়, তাহলে এই পেশেন্টে কিন্তু 5 লাখ টাকার মতো লাভ, কমের মধ্যে। আমরা এটা 2 লাখ টাকা দিয়ে কিন্তু করে দিলাম। ভারতের স্নায়ুরোগ বিশেষজ্ঞ শাকির হোসেনের সহায়তায় গত 7 বছরে বেশ কিছু রোগীর চিকিৎসা এ পদ্ধতিতে হলেও বিএসএমএমইউ এর কয়েকজন ইন্টারভেনশনাল নিউরোলজিস্ট এবার নিজেরাই সাফল্যের সাথে কাজটি করলেন। 26শে আগস্ট ফজিলাতুন্নেসা নামে 60 বছর বয়সী এক নারীর চিকিৎসা করেন তারা। আমরা আশা করি যে এক সপ্তাহের মধ্যে সে আমাদের সাথে কথাবার্তা বলবে, তার অসুবিধাগুলো এবং আমাদের যে কমান্ড সেটা ফলো করবে। আর এক সপ্তাহের ভিতরে আমরা আশা করি তাকে ছেড়ে দিতে পারবো। এদিকে কোনো রকম অস্ত্রোপচার ছাড়াই স্ট্রোকের চিকিৎসা হওয়ায় স্বস্তিতে রোগীর আত্মীয় স্বজনও। মেডিসিন বিশেষজ্ঞ উনি বলল যে এখানে কয়েলিং করা হয়, তারপরে এখানে আনার পরে কয়েলিং করা হয়েছে। এখন আম্মা আল্লাহর মতো একটু সুস্থ। মাহবুবা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চোখে আলো নেই কুষ্টিয়ার আব্দুল্লাহ আল শাইমের, কিন্তু এটা তার জন্য কোনো বাধা হয়নি উচ্চশিক্ষার ক্ষেত্রে। মায়ের মুখে শুনে, কখনো মোবাইল ফোনে রেকর্ড করা পড়া মুখস্থ করে এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে সবাইকে চমকে দিয়েছে শাইম। এখন সে প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির। দৌলতপুর উপজেলার গোবরগাড়া গ্রামে এক কৃষক পরিবারে জন্ম তার। পড়াশোনায় আগ্রহ ছোটবেলা থেকেই, কিন্তু সে স্বপ্নে বাধা হয় নিয়তি। 8ম শ্রেণীতে পড়ার সময় হঠাৎ চোখে দেখা দেয় সমস্যা, দিনে দিনে কমতে থাকে চোখের জ্যোতি। 2010 সালে এসএসসি পাশের পর একেবারেই নিভে যায় চোখের আলো। তো কলেজ ভর্তি নেবে না, আমার ছেলে এরকম প্রতিবন্ধী, সে কিভাবে পড়বে, কলেজ হয়তো বা জানে না। পরে এটা বোর্ড থেকে পারমিশন নিয়ে আসার পরে আর আমি সমাজ কল্যাণ অফিস থেকে এই কার্ড করার পরে আপনার আমার ছেলেকে কলেজ ভর্তি দিয়েছি। খুব কষ্ট করে ছেলেকে লেখাপড়া শেখাতে, আমি বলেছি তুই পড়তে থাক,
তুই কোনো কিছু তোর অভাব আল্লাহর রহমতে আমি হতে দিব না, তুই যত দূর পারবি আমি বাইশে থাকা কাল পর্যন্ত হইলো তোকে পড়াবো। তার এই দশায় একেবারেই ভেঙে পড়েছিলেন বাবা মা, বন্ধু বান্ধব আর শুভানুধ্যায়ীরা। কিন্তু ভেঙে পড়তে রাজি ছিল না শাইম, বরং আরো ভালো করার জেদ পেয়ে বসে তাকে। অন্যের সহায়তা বা যন্ত্রের সাহায্য নিয়ে চালিয়ে যেতে থাকে তার চেষ্টা। এসএসসির তুলনায় এইচএসসিতে শাইমের ফল হয়েছে আরো ভালো। মানবিক বিভাগ থেকে সে জিপিএ 5 পেয়েছে। আমার বাবার যে হালের গরু ছিল দুটো, সেগুলো বিক্রি করে আমি আসলে কোচিংয়ে এসেছি, এই কোচিংয়ে। এবং আগামী দিনে জানি না কি হবে, তবে একটা ব্যবস্থা তো হবেই। তবে একটা বিষয়, যদি গভর্নমেন্ট আমাকে হেল্প করতো তাহলে অবশ্যই হয়তো বা আমি আমার মেরিটটাকে পুরোপুরি ইউটিলাইজ করতে পারতাম। শাইমের এই সাফল্য ছুঁয়েছে তার সহপাঠী আর এলাকাবাসীকে। গর্বের শেষ নেই শিক্ষকদের মধ্যেও। এতে আমরা সবাই খুশি এবং আনন্দিত। বাংলাদেশ ও অন্যান্য বিশ্বে যত প্রতিবন্ধী আছে তাদের কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন এবং আমাদের বাংলাদেশের কাছে তিনি একটা উজ্জ্বল নক্ষত্র মডেল হিসেবে থাকবেন। সে দৃষ্টি প্রতিবন্ধী হিসাবে এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে। এটা এ কলেজের দৌলতপুরের গর্বের বিষয়। যারা জনগণ আছে দৃষ্টি প্রতিবন্ধী হিসাবে তাকে আরো দোয়া বা সাহায্যার্থে এগিয়ে আসলে আমরা মনে হয় সবাই খুশি হব। এইচএসসির পরীক্ষায় শাইম উতরেছে বেশ ভালোভাবেই। এবার তার স্বপ্ন উচ্চশিক্ষা। দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দেবে সে। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দৃষ্টি যেরকমই হোক না কেন, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সেটা কোনো বাধা নাই। সেটা শাইম যেমন প্রমাণ করেছে, সেরকম অনেকেই প্রমাণ করছে। তবে এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনার জন্য ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তিনজন। তারাও একই রকম শাইমের মতোই ছিলেন, কিন্তু তারাও এই প্রতিবন্ধকতাকে এগিয়ে নিয়েছে। সাইদুল হক, আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব যে এই যে শাইমের যে সাফল্য, সে দূরে গ্রামে তার মতো করে প্রস্তুতি নিয়েই পড়াশোনা করেছে এবং সাফল্য পেয়েছে। আজকেও তাকে আসবার কথা বলা হয়েছিল, কিন্তু প্রস্তুতিতে ব্যাঘাত ঘটতে পারে, সেই জন্য আজকে আসলে আমাদের এখানে সে যোগ দিতে পারেনি। সামনে হয়তো যোগ দেবে। তো সাইদুল হক, আমরা জানতে চাইব যে শিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী যারা আছেন তাদের শিক্ষার ক্ষেত্রে আপনারা কিভাবে সহযোগিতা করছেন? ধন্যবাদ। শিক্ষার ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের একটু বাস্তবতার প্রেক্ষিতে আমরা একটু বলবো। সেটা হচ্ছে, আমরা যখন ছোটবেলা পড়াশোনা শুরু করেছিলাম আমাদের কিন্তু ব্রেইলে কোনো রকম বই পুস্তক ছিল না। কিন্তু উৎসাহব্যঞ্জক কথা হচ্ছে এই মুহূর্তে ব্রেইলে কিন্তু বই পুস্তক পাওয়া যায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে। মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বলেন, বিভিন্ন কলেজ বলেন, বিভিন্ন স্কুল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখন দৃষ্টি প্রতিবন্ধীদেরকে পর্যায়ক্রমে গ্রহণ করা হচ্ছে। সরকারের দৃষ্টিভঙ্গি পজিটিভ এবং মনে করেন ব্রেইলেও কিছু বই পুস্তক এখন পাওয়া যায়। আমি বলতে পারি যে প্রথম দিকে যে অবস্থাটা ছিল সেই অবস্থাটা থেকে এখন আমরা আস্তে আস্তে উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছি। জি, নাসরিন আপা, আপনাকে জানতে চাইব যে আপনারা এই ক্ষেত্রে কি ধরনের প্রতিবন্ধকতা দেখছেন? প্রতিবন্ধকতা ছিল মূলত, আর আমরা যখন পড়াশোনা করেছি আগে, আমাদের সময়টাতে স্কুলে তো ছাত্রছাত্রীদের ভর্তিই নিত না। দৃষ্টি প্রতিবন্ধী থেকে শুরু করে সব ধরনের প্রতিবন্ধীদের অ্যাক্সেস ছিল না নরমাল স্কুলগুলোতে, রেগুলার স্কুলগুলোতে। জি, এখন অ্যাক্সেস বেড়েছে। বিশেষ করে এখন আমাদের এই সরকার আসার পরে প্রধানমন্ত্রী একটা নির্দেশনা এসেছিল যে সমস্ত প্রাইমারি স্কুলগুলোতে যেন প্রতিবন্ধীদেরকে অ্যাটলিস্ট মানে ভর্তি করানো হয়, কাউকে যেন ফিরিয়ে দেওয়া না হয়। এবং সেই সুবাদে কিন্তু এখন অনেকটাই অ্যাক্সেসিবিলিটি আমাদের এসছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। কিন্তু তারপরে বিষয়টা হচ্ছে যে অনেকেই আমাদের যে এডুকেশন সিস্টেম বা টিচারদের ট্রেনিং অথবা স্টুডেন্টসদের প্রতি যে মনোযোগটা দেওয়া, এগুলার না জানার জন্য যে বিষয়গুলো, সেটার জন্য অনেকে ঝরে পড়ছে, বা বইয়ের জন্য বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধীরা এখনো ব্রেল বই সেভাবে পাচ্ছে না। বইয়ের বিষয়টিতে আমি একটু পরে আসবো। আমি একটু হাবিবের কাছে জানতে চাইবো যে হাবিব, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পড়ছেন, পড়ার ক্ষেত্রে আসলে সুযোগ সুবিধা কি আছে? আমি বিশেষভাবে বলছি যে দৃষ্টি প্রতিবন্ধীদের এই বিশ্ববিদ্যালয়ে পড়বার জন্য যারা পড়ান এবং যেখানে পড়েন ব্রেইলের বই, এই পুরো বিষয়গুলো সুযোগ সুবিধা কেমন আছে সেখানে?
পড়াশোনা তো নিজের ব্যক্তিগতভাবে যার যত সামর্থ্য আছে সেভাবে পড়তেছে। কারো কম্পিউটার আছে, সে কম্পিউটারে পড়তেছে, কেউ কাগজ কিনে নিজে ব্রেল করে লিখতেছে, কেউ রেকর্ড করে বিভিন্ন ক্যাসেটে রেকর্ড করে বা মোবাইলে রেকর্ড করে, এভাবে যে যেমনে পারে সেভাবে পড়াশোনা করতেছে আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষার্থী আছেন যারা এই পদ্ধতিতে পড়াশোনা করছেন? এখন বর্তমান রানিং আছে 35 জন। এই পর্যন্ত আমার মনে হয় 70 থেকে 80 জন হবে চুন্নু ভাই, পাশ করে বেরিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। হ্যাঁ, পাশ করে বেরিয়ে গেছে মানে আর কি এরকম। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ পড়ছে এবং পাশ করে বেরিয়েছে টোটাল সব মিলিয়ে 70 জন, 70 থেকে 80 জন হবে। আমি একটু বলি। জি জি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধার বিষয়টাকে আমি আর একটু ব্যাখ্যা করতে চাই। আমাদের নাসরিন আপাও বলেছেন, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমি নাসরিন আপা, তখন আমরা মাত্র 3-4 জন স্টুডেন্ট ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই সংখ্যাটা কিন্তু আজকে যদি আপনি তাকান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে, আজকে 35 থেকে 40 জন স্টুডেন্ট হবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যখন পড়েছিলাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো আলাদা কোনো ফ্যাসিলিটি দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়েদের জন্য ছিল না। কিন্তু এই মুহূর্তে মনে করেন যদি কোনো ছেলে মেয়ে ভর্তি হতে যায়, তখন তাদেরকে একটা কোঠার মাধ্যমে, অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধীরা যাতে নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা করে তার একটা মিনিমাম রেজাল্ট হলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা পরীক্ষার সময় আধা ঘন্টার সময় কিন্তু তারা বেশি পেয়ে থাকে। নাম্বার 3 হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্তৃপক্ষ অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়েদের জন্য আলাদা একটি বৃত্তির ব্যবস্থা করেছে, যেটা আমরা সারা জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে ঋণী হয়ে থাকব। আরেকটি বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একসময় আমাদের দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুরা এমফিল করার সুযোগ পেত না, সেটাও তারা নিয়ম করে একটা অপশন করে রেখেছে যে যদি কোনো দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু যদি এখন এমফিল করতে চায়, ডক্টরেট করতে চায়, তাকে আলাদা একটি বৃত্তি প্রদান করা হবে। তাই মনে করি যে সুবিধার পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে এবং সামনে আরও বাড়বে। নাসরিন আপা, একটু জানতে চাইবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া সারা দেশে আসলে দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষার ব্যবস্থাটা কেমন? অর্থাৎ কতজন এখন মূলধারার শিক্ষায় আছে অথবা বিশেষায়িত শিক্ষার ব্যবস্থাটা কেমন আছে? উচ্চশিক্ষার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমার মনে সবচেয়ে বেশি এগিয়ে আছে, আর অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলোর চাইতে। আর সামগ্রিকভাবে সংখ্যা বলতে যদি বোঝায়, চুন্নু ভাই আপনি যদি একটু আমার সাথে শেয়ার করেন, মানে পুরো সারা বাংলাদেশে কতজন দৃষ্টি প্রতিবন্ধী এখন শিক্ষার্থী আছেন এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমি একটু বলতে চাই, আপনি যদি সারা বাংলাদেশের চিত্রটা মানে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বিভিন্ন কলেজ, মানে তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তারপরে স্কুল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যদি আমরা একত্র করি, অলমোস্ট ১,৫০০ থেকে ২,০০০ ছাত্রছাত্রী বিভিন্ন লেভেলে পড়াশোনা করছে এবং গ্র্যাজুয়েশন নিয়েছেন এর মধ্যে প্রায় 200 প্লাস। এবং এটা কিন্তু শুধু মানে এই যে মনে করেন বিশেষ শিক্ষায়, অর্থাৎ মনে করেন উচ্চশিক্ষা, তার বিশেষ শিক্ষা। কিন্তু রিসেন্টলি আপনারা জানেন মনে হয় যে আমাদের বাংলাদেশে একীভূত শিক্ষা শুরু হয়েছে, অর্থাৎ নর্মাল যে বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়গুলোতে কিন্তু এখন দৃষ্টি প্রতিবন্ধী ছেলেমেয়েরা অল্প অল্প করে পড়াশোনা শুরু করছে। এই সংখ্যাটা যদি একত্র করা যায় তাহলে কিন্তু সংখ্যা আরো বাড়বে। সাইদুল ভাই, আমরা এই যে একীভূত শিক্ষার বিষয়ে আরেকটু জিনিস জানতে চাইবো এবং একই সঙ্গে জানতে চাইবো যে ব্রেইল পদ্ধতিতে শিক্ষার ক্ষেত্রে পাঠ্যপুস্তকের সরবরাহ কেমন আছে। এইটি জানবার আগে একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতি থেকে এসে এই বিষয়টি সাইদুল ভাই আপনার কাছ থেকেই জানবো। দর্শক, আশার বাংলাদেশের সময় হলো একটা বিরতির, ফিরছি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। আমরা আলোচনা সেরে যাব। সাইদুল ভাই, আপনি যেটা বলছিলেন বিশেষ করে ব্রেইল পদ্ধতিতে যেই বইপত্র আছে সেটা কতটুকু পাওয়া যায় এবং একই সঙ্গে ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে এখনকার অবস্থাটা কি? আমাদের বাংলাদেশে
দৃষ্টি প্রতিবন্ধী সহ অন্যান্য প্রতিবন্ধীদের জন্য এই মুহূর্তে 3 পদ্ধতি শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে। একটা হচ্ছে স্পেশাল এডুকেশন বা বিশেষ শিক্ষা, আরেকটি এডুকেশন আছে যেটা হলো সমন্বিত শিক্ষা, আরেকটি হচ্ছে একীভূত শিক্ষা। তো আমি স্পেশাল এডুকেশন হচ্ছে যেখানে প্রতিবন্ধী মানুষেরা আলাদা পদ্ধতিতে আলাদা পরিবেশে তারা পড়াশোনা করে থাকে, যেটা সরকারের তত্ত্বাবধানে হয়ে থাকে এবং প্রাইভেটেও আমাদের 2-1টা শিক্ষা প্রতিষ্ঠান আছে। আর যেটা সমন্বিত শিক্ষা পদ্ধতি, সরকারের 64টি জেলায় 64টি প্রকল্পের মাধ্যমে, অর্থাৎ এই সমন্বিত শিক্ষা প্রকল্পের মাধ্যমে প্রতিটা হোস্টেল ব্যবস্থা আছে প্রতিটা জেলাতে, সেখানে প্রতিটা সেকশনে 10 জন করে ছাত্র পড়াশোনা করছে। আর তৃতীয়ত যেটা বললাম যে একীভূত শিক্ষা, একীভূত শিক্ষাটা এখন প্রাইমারি অর্থাৎ আমাদের যে প্রাথমিক অধিদপ্তর আছে, অধিদপ্তর বিভিন্ন জেলায় শুরু করেছে, সব জেলাতে শুরু করেছে এবং সেখানে বলা হয়েছে যে যে কোনো প্রাথমিক বিদ্যালয়ে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী শিশু বলি বা হুইল চেয়ার ইউজার বলি যে কোনো বাচ্চা এই শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবে এবং এই শিক্ষা ব্যবস্থার সাথে সেই প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে, তার শিক্ষকের তার দিকে দৃষ্টি দিতে হবে এবং সে অন্যান্য বন্ধু বান্ধবের সঙ্গে সে একত্রে পড়াশোনা করবে। এটি হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। জি, আর সাইদুল ভাই বইপত্রের বিষয়টা আপনি যেটা বলেছেন জাহিদ ভাই, সেটা হচ্ছে আমরা যখন, আমি পূর্বে উল্লেখ করেছি, আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন কিন্তু বই পুস্তকের ব্যবস্থাটা ওইরকম ছিল না। এখনও যে খুব একটা ব্যবস্থা আছে তা নয়, বাট আমরা প্রাইভেট 2-1টি সংস্থা, বার্ডোর মতো বলেন, আমাদের এই নাসিনাপাড়াই ডিসিএফ এর মতো বলেন, আমরা 2-4টা অর্গানাইজেশন আপাতত আমরা ছোট ছোট আকারে, অল্প আকারে আমরা বইগুলা তৈরি করছি, যেটা অল্প। আর একটা স্পেসিফিক্যালি জানতে চাই যে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষায় সরকার বিনামূল্যে বই দেয়, সেই বইগুলির মধ্যে কি ব্রেইল পদ্ধতির বই আছে, ছাপানো হয়? আমি সেটাই বলছি যে আমরা যে অল্প পরিমাণে সেই বইগুলো করছি। আর আপনি যে প্রশ্নটা করেছেন, সরকার প্রতি বছর 30 কোটি বই দিয়ে থাকে, আগামী বছরও বই দেবে বোধহয় আরও বেশি। তো আসলে সেখানে এখন পর্যন্ত আমাদের ব্রেইল পদ্ধতিতে বই পুস্তকের প্রকাশনার কোনো ব্যবস্থা নেই। আমরা সরকারের কাছে আহ্বান করছি এই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাধ্যমে যেন আগামী বছর যখন বই পুস্তক করা হবে তখন যেন দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কিছু বই যেন ব্রেইলে করা হয়। আমি এটি সরকারের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাতে চাই। জি সাইদুল ভাই, আমরা একটু নাসরিন আপার কাছে জানতে চাইবো যে এই দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যেও যারা মেয়ে আছে তারা কি তাদের পরিস্থিতিটা কি, তাদের শিক্ষার অবস্থাটা কি? জি ধন্যবাদ জাহিদ ভাই। আমাদের দেশে মেয়েদের অবস্থা তো আপনারা জানেন, এমনিতেই তাদের লেখাপড়ার পরিধি অনেক কম, তার মধ্যে প্রতিবন্ধীদের কথা তো বলাই বাহুল্য, এবং দৃষ্টি প্রতিবন্ধী মেয়েদের কন্ডিশনও সেম। কারণ আমাদের সুযোগ সুবিধা আসলে তেমন এখনো সেভাবে সরকারিভাবে আমাদের হয়ে ওঠেনি। যেমন হোস্টেল অ্যাকোমোডেশন বলবো, আমাদের একটু আগে চূর্ণ ভাই বললেন যে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা প্রকল্প রয়েছে আমাদের দেশে, 74 সাল থেকে সেটা চালু আছে বাংলাদেশে। কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত একটিও দৃষ্টি প্রতিবন্ধী মেয়েদের জন্য হোস্টেল অ্যাকোমোডেশন নেই বা স্কুল নেই যেখানে মেয়েরা পড়াশোনার সুযোগ পাচ্ছে। তো মেয়েদের পড়াশোনার সুযোগ বিদ্যালয়গুলোতে খুবই কম। বেসরকারিভাবে রয়েছে একটি স্কুল ব্যাপটিস্ট সংঘ এবং সরকারিভাবে স্পেশাল স্কুল রয়েছে। তো আমার মনে হয় সেই দিক থেকে সরকারের কাছে দাবি, সরকার আমাদের 7টি বিভাগে 7টি মেয়েদের স্কুল হোস্টেল অ্যাকোমোডেশন সহ করতে চেয়েছেন এবং আমরা চাই এই দাবিটি আমাদের একটি যেন পূরণ হয় এবং সরকার যেন এটি করেন, এবং তাহলে আমার মনে হয় আরো অনেক মেয়ে লেখাপড়ার সুযোগ পাবে। আপনি আমাদের সঙ্গে একটু জানাবেন যে আরো অনেক মেয়ে যে বললেন, এই শিক্ষা বঞ্চিত মেয়ের সংখ্যা কতজন হতে পারে? দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা মেয়ে বঞ্চিত সংখ্যা আসলে আমাদের তো সেভাবে সার্ভে হয়নি। এখন যেটা আমাদের হলো, আমাদের একটি আমরা সেটিতে হয়তো জানতে পারবো, আমাদের যে একটি স্পেশাল সার্ভে হয়েছে চলছে, আমরা তখন জানতে পারবো যে অ্যাকুরেট বা কাছাকাছি। হাবিব, আমি তোমার কাছে একটু যেতে চাইবো যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়াটা কেমন ছিল? আমাদেরকে সাইদুল ভাই একটু আগেই জানিয়েছে যে একটা কোটা আছে, সেই কোটার সুবিধাটা কি পাওয়া যায় কিনা? জি পাওয়া যায়। কোটা মাধ্যমে মানে যারা পাশ করে তারা মনে করেন কোটার মাধ্যমে আসে, কেউ কৃতিত্ব সহকারে আসে। আর যারা আসে তারা পড়াশোনা
করে ভালো পড়াশোনার জন্য ইউনিভার্সিটিতে অনেক সুযোগ সুবিধা আছে, স্যাররাও ভালো নজর রাখে বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে। আর আমাদের হলের থাকার ব্যবস্থা অনেক সুন্দর হয়েছে এখন। আগে অনেক রাজনীতি করা লাগতো বা অন্য ঝামেলা হতো, কিন্তু এখন কোনো ঝামেলা হয় না। এখন হলে গেলেই রুম দিয়ে দেয়। তারপরে বর্তমানে এটা কি সবার জন্য নাকি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বলছি? আচ্ছা, মানে আপনাদের জন্য একটু বিশেষভাবে কেয়ার নেওয়া হচ্ছে যাতে কোনো সমস্যা না হয় থাকার ক্ষেত্রে। হ্যাঁ, আর পড়াশোনার জন্য সরকার আরো মানে উদ্যোগ গ্রহণ করছে। বিশেষ করে বর্তমানে আমাদের শিক্ষা প্রসারের জন্য সরকারের পক্ষ থেকে কম্পিউটারের ব্যবস্থাও করছে, যার জন্য আমাদের শিক্ষার প্রসারটা আরো বেড়েছে। বিশেষ করে এখন বর্তমানে বিভিন্ন ট্রেনিং সেন্টার রয়েছে কম্পিউটার দৃষ্টি প্রতিবন্ধীদের শেখানোর জন্য, যেমন বারডোতে চুন্নু ভাইয়ের সংগঠনে রয়েছে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্রেইল টক্সের জজ পদ্ধতিতে তাদের কম্পিউটার কোর্সের, এবং তার মাধ্যমে কিন্তু আরও কয়েকটি সংগঠন রয়েছে, ভিপস রয়েছে, এবং তার মাধ্যমে হচ্ছে যে দৃষ্টি প্রতিবন্ধী ছেলেমেয়েরা এখন কম্পিউটারে খুব ভালোভাবেই তাদের অ্যাক্সেস রয়েছে এবং তারা কাজ করতে পারছে না। আমি যেটা বলছিলাম সেটা হলো একসময় আমি কম্পিউটার সম্পর্কে কিছুই জানতাম না। আমাদের সরকার, বর্তমান সরকার এই কম্পিউটারের শিক্ষা যে প্রসার ঘটানোর জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে এবং 21 সালের ভিতরে যে মধ্য আয়ের দেশ করার একটা পরিকল্পনা, শিক্ষা ব্যবস্থা উন্নতি করার লক্ষ্যে তিনি মানে সরকার যে মানে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে, যে আমরা যেমন সেটা সুফল আমরা পাচ্ছি। ধন্যবাদ। আমাদেরকে অনেক কম্পিউটার দিয়েছে। জি, আমরা একটু সাইদুল ভাইয়ের কাছে আরেকবার ফিরে আসব জানার জন্য যে এই যে শিক্ষা গ্রহণ করছে তারপরে নিশ্চয়ই উদ্দেশ্য থাকে যে চাকরি এবং অন্যান্য ক্ষেত্রেও একটা সুযোগ পাওয়ার। সেই ক্ষেত্রে আইনগত পরিস্থিতিটা এখন কি আছে? আমরা জানি আপনারা বেশ কিছুদিন যাবতই একটা আইনগত রক্ষা চাচ্ছেন। আমি আপনাকে বলি, সেটা হচ্ছে শিক্ষা শেষে এখন কিন্তু আমাদের দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুরা বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করা শুরু করেছে, আপনারা মনে হয় জানেন। বিশেষ করে বিভিন্ন ব্যাংক, তারপরে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি, এমনকি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়ও আমাদের প্রায় 4-5 জন বন্ধু চাকরি করছে। এটা আমাদের জন্য একটা আশার বাণী। প্রাইভেট আরও যে ইউনিভার্সিটিগুলো আছে, তারপরে যে বিভিন্ন কর্পোরেশনে, বিভিন্ন সরকারি বিভিন্ন দপ্তরে দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুরা এখন চাকরি করা শুরু করেছে। এটা জন্য আরও যেটা দরকার সেটা হলো যে আমাদের যে একটা আইন আছে, আপনি জানেন আমরা 2001 সালে সরকারের কাছে একটা আইন পেয়েছিলাম সরকারের কাছ থেকে। সেই আইনটি ছিল প্রতিবন্ধী কল্যাণ আইন 2001। তো সেই আইনটির বিধিমালা আমরা পাই নাই, বিধিমালা হয়েছিল 2008-এ। এত দেরিতে বিধিমালা হওয়ার কারণে সেই আইনটি পর্যায়ক্রমে বাস্তবায়নের মুখ না দেখার কারণে আপনি জানেন যে জাতিসংঘ 2006 সালে আবার একটি সনদ ঘোষণা করে যে না, প্রত্যেকটি রাষ্ট্রকে প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য, প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করার জন্য আইন করতে হবে। ঠিক তারই ধারাবাহিকতা হিসাবে 2013 সালে আমাদের বর্তমান সরকার প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য প্রতিবন্ধী অধিকার আইন 2013 প্রণয়ন করেছে। এবং এই আইন প্রণয়নের পরপরই আপনি শুনে খুশি হবেন যে এখন বিধিমালার কাজ চলছে। বিধিমালার কাজ যদি শেষ হয়ে যায়, আমরা আশা করি আগামী মাসের 7 তারিখে আমাদের বিধিমালার উপরে একটি কনসালটেশন মিটিং আছে। আমরা এই রকম যদি আরও একটা কনসালটেশন করে বিধিমালাটা করে দিতে পারি সরকারের কাছে, তাহলে যেটা হবে দৃষ্টি প্রতিবন্ধী সহ অন্যান্য প্রতিবন্ধীরা তাদের অধিকার ফিরে পাবে। সে অধিকারটা কিসের ক্ষেত্রে? শিক্ষার ক্ষেত্রে তাদের অধিকার আরও প্রতিষ্ঠিত হবে। অধিকার প্রতিষ্ঠিত হবে কর্মসংস্থানের ক্ষেত্রে, অধিকার প্রতিষ্ঠিত পাবে। সে অধিকারটা কিসের ক্ষেত্রে? শিক্ষার ক্ষেত্রে তাদের অধিকার আরও প্রতিষ্ঠিত হবে। অধিকার প্রতিষ্ঠিত হবে কর্মসংস্থানের ক্ষেত্রে, অধিকার প্রতিষ্ঠিত হবে আমাদের যে সামাজিক জীবন, সামাজিক যাত্রা, রাজনৈতিক সকল অধিকারের ক্ষেত্রে এই আইনটি যখন পুরো মাত্রায় যখন বাস্তবায়ন হবে, সেই আইনটি যখন পুরো মাত্রায় যখন কার্যকর হবে, তখন আজকের এই যে আমি হাবিব বলছেন, আজকে আমাদের আরও যারা দৃষ্টি প্রতিবন্ধীরা লেখাপড়া করছে তারা এর অধিকার মানে এর সুবিধাসমূহ ভোগ করতে পারবে বলে আমি মনে করছি। আচ্ছা, আমরাও চাই যে খুব দ্রুত এই বিধিমালাটি তৈরি হোক এবং
শিক্ষাক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধী সহ সকল প্রতিবন্ধীরা যাতে সমান সুযোগ এবং তাদের অধিকার পেতে পারে। তো সাইদুল হক এবং নাসরিন জাহান, হাবিবুর রহমান, আপনারা তিনজন কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সেই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে আপনাদের যেই প্রক্রিয়াটি চলছে এগিয়ে নেওয়ার, সেটা আরও বেশি সফল হবে। দেশের সমস্ত দৃষ্টি প্রতিবন্ধীরাই তারা তাদের উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ধন্যবাদ জাহিদ ভাইকেও। ধন্যবাদ জানাই। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিতে চলে যেতে হবে। দর্শক, নিচে একটা বিরতি, ফিরছে। স্বাগত আরেকবার আশার বাংলাদেশে। এই পর্বে আমরা কথা বলবো সয়াবিনের চাষ নিয়ে, এবং সেই জন্য আমাদের সঙ্গে যোগ দেবেন ডক্টর আব্দুল করিম। তিনি বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। আমরা তার সঙ্গে আলোচনার আগে দেখে নিই সয়াবিন নিয়ে একটি প্রতিবেদন। সয়াবিন এখন থেকে পাওয়া যাবে আরও বেশি প্রোটিন। নতুন এই জাত উদ্ভাবন করেছেন গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা বলছে বিইউ সয়াবিন 1 নামের এই ফসলে প্রোটিন পাওয়া যাবে গরুর মাংসের চেয়েও বেশি। টানা 9 বছরের গবেষণার ফল এই বিইউ সয়াবিন 1। বিশ্ববিদ্যালয়ের ভেতরে গবেষণা মাঠের ফসল কাটা হয়েছে এরই মধ্যে, তবে কিছু কিছু গাছ রেখে দেওয়া হয়েছে প্রদর্শনের জন্য। গাজীপুরের এই বিশ্ববিদ্যালয়ে নানা ফসল নিয়ে গবেষণা চলছে সেটি প্রতিষ্ঠার পর থেকেই, তবে সয়াবিন নিয়ে উদ্ভাবন এই প্রথম। তবে কাজটা সহজ ছিল না মোটেও। কৃষি অনুষদের শিক্ষক এম আব্দুল করিম 2005 সালে যখন কাজ শুরু করেন, তখন তিনি ভাবেননি 9 বছর লেগে যাবে এই আবিষ্কারে। সাফল্যের পর দারুণ খুশি তিনি। সয়াবিন একটা ফসল যেখানে মানে 35 থেকে 45% সেখানে প্রোটিন থাকে, আর মাংসের মধ্যেও কিন্তু গরুর মাংস কিন্তু 25-27 এর বেশি প্রোটিন সাধারণত থাকে না। তাহলে সয়াবিন হলো যে মাংসের চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণে আমাদের মানে প্রোটিন থাকে। সয়াবিনকে যদি আমরা হিউম্যান ডায়েটসে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু খুব দ্রুত আমাদের বাংলাদেশের যে এখন প্রধান চ্যালেঞ্জ, যে নিউট্রিশনের চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটাকে আমরা কিন্তু মোকাবেলা করতে পারি। এই বিজ্ঞানী জানালেন, উচ্চ প্রোটিন সমৃদ্ধ এই সয়াবিন চাষ করা যাবে সাথী ফসল হিসেবেও। বিশেষ করে ভুট্টা খেতে ফসলটি চাষ করা যাবে সহজেই। একই জমিতে একই সঙ্গে দুটি ফসল ফলবে, তাই কৃষক লাভ পাবে বেশি। লবণ সহিষ্ণু হওয়ায় উপকূলীয় এলাকাতে ব্যাপকভাবে এর আবাদ সম্ভব। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগ তারা ইতিমধ্যেই একটি ভালো সয়াবিনের জাত, যেটা আমরা বিইউ সয়াবিন 1 নাম দিয়েছি, এটি উদ্ভাবন করেছে এবং এটা কৃষক পর্যায়ে এটা ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। গবেষণাগার এবং গবেষণা মাঠে সফল উৎপাদনের পর লক্ষ্মীপুর, নোয়াখালী সহ উপকূলীয় এলাকার বিভিন্ন চরে এবার চাষ হয়েছে বিইউ সয়াবিন 1। প্রতিটি মাঠেই উৎপাদন হয়েছে বেশ ভালো। তহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উন্নত প্রোটিনের নতুন এই জাতের উদ্ভাবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি তত্ত্ব বিভাগের ডিন এম আব্দুল করিম আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। স্বাগত আপনাকে। স্যার, প্রথমেই জানতে চাইব যে 9 বছর প্রয়োজন হয়েছে। 9 বছর আগে কেন মনে হলো যে 9 বছর আগে খুব বেশি প্রচলিত ছিল না সয়াবিন, কেন মনে হলো যে এটির একটি উন্নত জাত প্রয়োজন বাংলাদেশের জন্য? দেখুন, আমরা যারা কৃষি নিয়ে কাজ করি, আপনারা জানেন যে স্বাধীনতার পরপর আমাদের মারাত্মক খাবারের ঘাটতি ছিল। তো তখন থেকেই বাংলাদেশ সরকার বা কৃষিতে যারা কাজ করেন, গবেষণা করেন, তাদের একটা লক্ষ্য ছিল যে মানুষের খাবারের অভাবটা দূর করা। সেজন্য প্রচুর কাজ হয়েছে আমাদের শর্করা জাতীয় খাবার, বিশেষ করে কার্বোহাইড্রেট। আরও স্পেসিফিক্যালি বললে আমরা ধানের কথা বলব। ধানের উৎপাদন আমাদের সেই স্বাধীনতার পর যে ধান উৎপাদন হয়েছিল, এখন আমাদের প্রায় 3.5 গুণ বেশি ধান উৎপাদন হচ্ছে। এখন সত্যিকার অর্থে আমাদের কিন্তু এখন ওই শর্করা জাতীয় খাবার বা ওই যে মানে ভাতের যে প্রয়োজন, সেটা কিন্তু আমাদের মিটে গেছে, এবং সেটা দীর্ঘদিন পূর্ব থেকেই কিন্তু আমাদের এই প্রবলেমটা আমরা সলভ করে ফেলছি। তো কিন্তু আমাদের এরপরে আমরা যেটা চিন্তা করতেছিলাম, যারা বিশেষ করে কৃষি বিজ্ঞানী, গবেষণার সাথে জড়িত,
যে আমাদের একটা মারাত্মক খাবারের ঘাটতি, আর মানে নিউট্রিশন বা পুষ্টির ঘাটতি কিন্তু আমাদের দেশে আগে থেকেই রয়ে গেছে। সেটা পাকিস্তান আমলেও ছিল, স্বাধীনতার পরে আরও ছিল, কিন্তু আমরা শুধু ওই ধান উৎপাদনের দিকে অ্যাটেনশন দেওয়ার ফলে আমরা হচ্ছে কি দেশের এখন ওই যে মানে ডাল জাতীয় ফসল, তৈল জাতীয় ফসল, অন্যান্য ফসলের আমাদের কিন্তু চাষাবাদ কমে গেছে, পরিমাণ কমে গেছে। সেই সাথে সাথে আমাদের পুষ্টির যে অভাব সেটা কিন্তু আমাদের বরঞ্চ বেড়ে গেছে। একদিকে আমাদের ক্ষুধা দূর হয়েছে, পুষ্টি কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ওইটা কিন্তু আমরা ওইভাবে আমরা মানে আগে অত চিন্তা করতাম না। আগে ছিল আমার খাবারটা দরকার। তো এখন কি পরিমাণ সয়াবিন বাংলাদেশে উৎপাদন হচ্ছে প্রতি বছর? এখন একদম লেটেস্ট আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্স আছে সেটা প্রায় 90,000 হেক্টর, 90,000 হেক্টর জমিতে সয়াবিনের চাষ হচ্ছে। যদিও এর বেশিরভাগই হচ্ছে আপনার নোয়াখালী, গ্রেটার নোয়াখালীর, যেমন নোয়াখালী, লক্ষ্মীপুর এর যে চর, যেমন আমি ওই এলাকার বিভিন্ন চরে গিয়েছি, সুবর্ণ চর, তারপরে রামগতি, বিভিন্ন চরেই সয়াবিন, মূলত সয়াবিন হচ্ছে। আর ছড়িয়ে ছিটিয়ে আছে আপনার পাবনার কিছু অঞ্চল, ফরিদপুরের কিছু অঞ্চল, ইভেন নর্থ বেঙ্গলে বিভিন্ন জায়গায় কিছু কিছু বিচ্ছিন্নভাবে আছে। সয়াবিনের মূল ব্যবহারগুলি কি? সয়াবিনের পৃথিবীর বিভিন্ন দেশে তো বিভিন্ন রকম ব্যবহার হচ্ছে। সয়াবিনের প্রধান ব্যবহারকারী দেশ যদি আমরা বলি তাহলে চায়না, জাপান, তাইওয়ান, কোরিয়া, এরা হলো প্রধান। আর এরপরে আপনার ইউএসএ এবং ইউরোপে এর কিন্তু চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। বিশেষ করে এর খাবারের সাথে এর মানে যে একটা ডিমান্ড সেটা মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে, বাংলাদেশেও বাড়ছে। এখন আপনি যেটা বললেন যে কিভাবে খাচ্ছে বা কি কি ধরনের মানে খাবারের চাহিদা, সেটা হলো যে জাপানে, যেমন আমার জাপানে পড়াশোনা করার সুযোগ হয়েছে, সেখানে তারা মানে ধরেন ওই আমাদের মতো অত তেল ব্যবহার করে না, কিন্তু তারা তাদের কুকিং এই হিসাবে তারা সয়া সসটাকে বেশি প্রাধান্য দেয়, ইভেন চায়নাতেও বা ওই অঞ্চলটাতে। তারপরে সয়াবিনের তোফু, মানে তোফু মানে এক ধরনের সয়াবিনের কেকের মতো। কেক মানে আমাদের মিষ্টি জাতীয় কেক না, ওইটা হলো অনেকটা ওই সয়াবিন পেস্ট দিয়ে, বড়া ঠিক না, অনেকটা সফট, কিন্তু এটাকে ফ্রাই করে আপনি খেতে পারেন, তোফু। তারপরে সয়াবিনের সয়া মিল্ক, তারপরে আছে আপনার ধরেন সয়া নাতো বলে তোফু, তারপরে সয়াবিনের সয়া মিল্ক, তারপরে আছে আপনার ধরেন সয়া নাতো বলে একটা কথা বলে, মানে জাপানিজ নাটোটা হলো ফার্মেন্টেড সয়াবিন। সয়াবিনটাকে ফার্মেন্টেড করে ওটা অনেক সময় আমরা দেখছি যে র এগ মিশিয়ে সেটা খাচ্ছি। স্যার, এই যে নতুন জাত উদ্ভাবন হলো এবং সেই জাতটি কৃষকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আসলে কি পদ্ধতি ব্যবহার করা হচ্ছে? এটাকে বিএডিসির মাধ্যমে যাচ্ছে নাকি বাণিজ্যিকভাবে এটা কৃষকের কাছে পৌঁছে দেয়? না, যে কোনো জাতি, আমরা বিশ্ববিদ্যালয় বা কৃষি গবেষণা প্রতিষ্ঠান যারা নতুন জাত উদ্ভাবন করে, জাত উদ্ভাবন করার সময় তো তাদের কাছে ব্রিডার সিড মানে ওই মূল যে বীজ সেটা খুবই সামান্য থাকে, সেটা এখান থেকে তারা বিএডিসিকে দিয়ে দেয় মাস প্রোডাকশনের জন্য। এরপরে বিএডিসি আবার সেটাকে মানে কৃষকের কাছে সরাসরি দিয়ে দেয়, অথবা অন্যান্য ডিলার যারা ইন্টারেস্টেড হয় তারা আবার বিএডিসির কাছ থেকে নেয়। এইভাবেই মূলত মানে কোনো একটা জাতের প্রসার হয়ে থাকে। কিন্তু বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে এখানে গবেষণার সুযোগগুলি কেমন আছে, এবং এই কাজটি করতে গিয়ে কি মনে হয়েছে যে গবেষণার ক্ষেত্র প্রসারিত করার জন্য আরও কিছু সুযোগ সুবিধা প্রয়োজন ছিল বা আছে? হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একটা কিন্তু চমৎকার একটা ইতিহাস আছে। সেটা হলো বাংলাদেশের একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য যত বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছে সবই কিন্তু ওই হয় নতুনভাবে একটা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, অথবা কলেজকে ট্রান্সফরমেশন করে ইউনিভার্সিটি হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এইটা প্রথমে ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচার, অর্থাৎ ইপসা নামে অভিহিত ছিল, যেখানে শুধু এমএস এবং পিএইচডি ডিগ্রি দেওয়া হতো। যার জন্য এটার সৃষ্টির প্রথম থেকেই কিন্তু আমাদের গবেষণার যে
মানে মৌলিক চাহিদা বা সুযোগ সুবিধা, এটা কিন্তু আমাদের খুব ভালোভাবেই বাংলাদেশের মানে মধ্যে আমি মনে করি যে শ্রেষ্ঠ একটা কৃষি গবেষণার একটা স্থান, যেহেতু MS PhD দেওয়া হতো। তারপরে থেকে এটা আমাদের যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় হলো 1998 সালে, এরপরে আমরা আবার যখন আন্ডার গ্রাজুয়েট মানে ওপেন করলাম, কিন্তু আমরা মনে করি আমাদের গবেষণার সুযোগ সুবিধা এখনো যেমন মাঠ, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, আমি মনে করি যে যথেষ্ট পরিমাণে এখন পর্যন্ত ভালো আছে। তো মানে আমার মনে হয় এইগুলো দিয়ে কোনো সমস্যা নেই। একটু সয়াবিনে ফিরে আসি, যে সয়াবিনের যে যাত্রী উদ্ভাবন করা হলো, এটা কৃষকের জন্য কতটুকু উপকার মনে করেন অন্য ফসলের তুলনায় যদি ব্যবহার করেন? সয়াবিনের প্রধানত আমি একটু আপনার প্রথম প্রশ্নের দিকে একটু আমি যেতে চাচ্ছি, যে আপনি সয়াবিনের কেন এটার প্রয়োজনীয়তা, এটা একটা জিনিস আমাদের স্যার এই প্রয়োজনীয়তাটা 1 মিনিটের ভিতরে একটু শেষ করে ফেলতে হবে, আমরা শেষ পর্যায়ে চলে যাচ্ছি। সয়াবিন হলো যে এটা একমাত্র ফসল যেটা মনে করেন আমরা দেখেছি যে আমাদের প্রায় 200-র মতো জার্মপ্লাজম আছে, মোর দ্যান 200। এখানে 35 থেকে 45% পর্যন্ত প্রোটিন আছে, যেখানে গরুর মাংসে হয়তো মানে লেস দেন 30% আছে, কিংবা ডাল জাতীয় ফসলে আছে 20-22, লেস দেন 24% আমরা পেয়েছি। তো এদিক থেকে প্রোটিনের একটা বিরাটই আছে। এর মধ্যে আইসোফ্লাভিনস নামে একটা মানে উপাদান আছে, যেটা আপনার ওই যে কোলেস্টেরল কমাতে সাহায্য করে, হার্টের বিভিন্ন মানে অ্যাটাকের ঝুঁকি কমাতে করে। মহিলাদের মেনোপজাল নামে এক ধরনের ডিজিজ আছে, সেটা থেকে মুক্তির জন্য এটা চেষ্টা মানে এটা যথেষ্ট ভূমিকা রাখে। সুতরাং পুষ্টির দিক থেকে এটা মারাত্মক আছে। আমাদের যে জাত, আমরা 2টা পয়েন্ট আমরা সামনে রেখে জাতটা উদ্ভাবন করেছি। একটা হলো প্রচলিত জাত, এটা মোটামুটি লম্বা সময়, তার চেয়ে স্বল্প সময়, আর এটা হলো শর্ট। এতে হয়েছে কি, বাংলাদেশে যে শস্য পরিক্রমা আছে, শস্য মানে ক্রপিং প্যাটার্ন, তার মধ্যে ফিট করাটা এটা ইজি। যে আমাদের স্টুডিওতে এসে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আজকে বিদায় নিতে হবে, আবার অন্য আরেকদিন অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আশার বাংলাদেশে। দেখা হবে আবার একই সময়ে আগামী শনিবারে। ভালো থাকবেন।